প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এর 2015 সালে যে ভর্তি পরীক্ষার কোশ্চেনটা এসেছিল তার ইংরেজি অংশ সমাধান করব। তোমরা যারা ডিপ্লোমা ইন নার্সিংয়ে প্রস্তুতি নেবে তারা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে রাখতে পারো, সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আজকে আমি ইংলিশ অংশ সমাধান করব এবং ইংলিশ অংশের প্লে লিস্ট তোমরা ফলো করবে এবং একই সাথে ম্যাথমেটিক্স বা আদার্স যে অংশগুলো সেগুলো ধীরে ধীরে আমি সমাধান করে দেবো। তো আর কথা না বাড়িয়ে চলো আজকে আমরা 2015 সালে নার্সিংয়ের ডিপ্লোমায় যে কোশ্চেন এসেছিলো তার ইংলিশ অংশ সলভ করি। তার আগে একটু ধারণা দিয়ে রাখি, নার্সিংয়ে তোমাদের যে পরীক্ষা হয় সেটা কিন্তু 1 ঘন্টার পরীক্ষা এবং 80টা MCQ থাকে। এখানে কোনো নেগেটিভ মার্ক নাই এবং সরকারি নার্সিংয়ে চান্স পাওয়া মানে অনেক বেশি সুবিধা। এবং চাকরি বাকরি বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে তুমি অনেক বেশি বেনিফিটেড হবা। সো আসো আমরা প্রথম কোশ্চেনটা সলভ করি। দেখো 18টার মতো কোশ্চেন এসেছিলো 2015 সালে ইংলিশ থেকে নার্সিংয়ে অ্যাডমিশনে। তো 19 নাম্বারটা যেটা বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোনটা কারেক্ট। এখানে দেখো, এখানে সাবজেক্ট আছে অথচ ভার্ব নাই। এখানে কিন্তু সাবজেক্ট আছে, এরপরে ভার্ব আছে। এখানেও সাবজেক্ট আছে, ভার্ব আছে। আবার এখানে দেখো নাইদার হি স্পিক্স, এটা আসলে মূলত কী বোঝাচ্ছে? নাইদার নর থেকে কোশ্চেনটা করছে। নাইদার নর মানে এটাও না ওটাও না। তাহলে হি স্পিক্স, এখানে শুধু নর লিখছে, তো বোঝা যাচ্ছে যে নাইদার নর ব্যবহার করতে হবে, তাহলে এটা অ্যান্সার আসবে না। আবার একটা সাবজেক্টের পর ভার্ব ছিল না, এটা অ্যান্সার আসবে না। তাহলে এখন আমাদের আর দুটো অপশন থাকে, গ এবং ঘ। দেখো হি স্পিক্স নাইদার ইংলিশ নর ফ্রেঞ্চ, এবার কিন্তু ঠিক আছে। দেখো নাইদার ইংলিশও নয়, নর ফ্রেঞ্চও নয়, তার মানে সে ইংলিশও বলতে পারে না, ফ্রেঞ্চও বলতে পারে না, এটা হবে রাইট অ্যান্সার। আর নাইদার হি স্পিক্স মানে সে বলতেও পারে না, সে শুনতেও পারে না, এরকম হয়ে যাবে। তাহলে তো সব কিছু মিলে এই ঘ নাম্বারটা হবে রাইট অ্যান্সার। এখানে দ্বিতীয় কোশ্চেনে আমাদেরকে যেটা বলা হয়েছে খেয়াল করো ভালোভাবে, হাউ মাচ ডিড ইউ ড্যাশ দ্য বুক। এখানে হাউ মাচ মানে কত টাকা, তাই না? আমরা কিন্তু হাউ মাচ দিয়ে কোশ্চেন করি যে জিনিসটার দাম কত। হাউ মাচ ডিড ইউ ড্যাশ দ্য বুক, তার মানে তুমি একটা বই কিনছো, সেটার দাম কত পড়েছিল, কত পে করতে হয়েছিল, সেরকম কিছু। তাহলে হাউ মাচ ডিড ইউ পে, মূল্য পরিশোধ করা কিন্তু পের পরে একটা প্রিপোজিশন হয়, সেটা হলো পে ফর, সুতরাং এটা হবে রাইট অ্যান্সার। আর হাউ মাচ ডিড ইউ পেইড হবে না, কারণ দেখো যে সমস্ত বাক্যে দেখবে ডিড আছে, প্রশ্নবোধকের সাথে ডিড আছে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যেমন ধরো আমরা যদি বলি ডিড ইউ প্লে ফুটবল, এরকমভাবে যদি তুমি কোশ্চেন করো। এখন দেখো এখানে কিন্তু ডিড ব্যবহার করছে কোশ্চেন করার জন্য, বাট প্লেটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে। সো ডু ডাজ ডিড দিয়ে যখন কোনো কোশ্চেন থাকে তখন ভার্বটা কিন্তু বেসিক ফর্মেটে বসে। সো এখানে কিন্তু পেইড হবে না। তারপর হচ্ছে পে ওয়ান হবে না, পে এর পরে সাধারণত ফর বসে। পে ফর মানে মূল্য পরিশোধ করা, পে ফর মানে কি বলো তো? মূল্য পরিশোধ করা। একই সাথে আমার সাথে বলবে, বুঝবে, লিখবে, তাহলে কিন্তু তোমাদের এটা বুঝতে বেশি সুবিধা হবে। পরের কোশ্চেনটা দেখো, অ্যানাদার ওয়ার্ড ফর প্রিজুডাইস। তো এই প্রিজুডাইস মানে কি বলতো? প্রিজুডাইস মানে হচ্ছে কুসংস্কার, অন্ধভাবে কোনো কিছু বিশ্বাস করা যেটা আসলে সত্য নয়, এরকম কিছু। তো এখানে কোনটা হবে? ফেয়ার মানে ভয় পাওয়া হবে না, ডিজিজ মানে রোগ, এটার সাথেও মেলে না, লোনলিনেস মানে একাকিত্ব, এটার সাথেও যায় না। এটা তাহলে অবশ্যই কি হবে? বিগট্রি মানে কি? বিগট্রি মানে হচ্ছে একঘুয়ে টাইপের, নিজে যেটা বিশ্বাস করে সেটাই যেন সত্য, অন্য আর কোনোটা সত্য নয়। অর্থাৎ গোড়াপন্থী বা কুসংস্কারাচ্ছন্ন ব্যক্তিকে বিগট্রি আমরা বলে থাকি। 22 নম্বর কোশ্চেনটা একটু দেখো, এখানে এ রিভিউ অফ দ্য পেশেন্টস ইটিং হ্যাবিট শোড দ্যাট হার ডায়েট ড্যাশ ইন ভিটামিনস বি। এখানে কিন্তু দেখো উপরের যে বাক্যটা, এটার কোনো দরকারই নাই তোমার, এটা বোঝার জন্য তোমার কোনো প্রয়োজনই নাই। মূলত তুমি এটার অ্যান্সার বের করতে পারবা, এই যে এখানে যে আমি কালার করে দিছি এটুকু থেকে তুমি আসলে অ্যান্সারটা তুমি বের করতে পারবা। এটুকু, হার ডায়েট ওয়াজ ড্যাশ ইন ভিটামিন বি। তো পুরো অর্থটা হলো যে এ রিভিউ অফ দ্য পেশেন্টস ইটিং হ্যাবিট, যে একটা রিভিউ করছে, পেশেন্ট কী খায় না খায় এরকম একটা রিভিউ করছে। রিভিউ মানে একটা রিপোর্ট করছে। এই রিপোর্টে দেখাইতেছে যে হার ডায়েট ওয়াজ, তার খাবার কিভাবে খেতে হয়, তার ডায়েটটা কেমন ছিল, ওয়াজ ড্যাশ ইন ভিটামিন বি। এখন কীরকম ছিল? হার ডায়েট ওয়াজ, তার ডায়েটটা ছিল অ্যাবজর্ব ইন ভিটামিন বি। অ্যাবজর্ব মানে হলো কোনো কিছু চুষে নেওয়া, গ্রহণ করে নেওয়া, সেটাকে আমরা অ্যাবজর্ব বলি, কোনো কিছু বুঝতে পারা। সো এটার সাথে আসলে যাচ্ছে না। তারপর হচ্ছে ওভারলি, এখানে যাবে না। সাফারিং, হার ডায়েট ওয়াজ সাফারিং, তার ডায়েটটা ছিল মানে খুব সাফারিং, না এটাও আসলে যাচ্ছে না। এবং ওয়াজ সাফারিং মানে ভোগান্তি অনুভব করা, তাহলে তার ডায়েটটা ছিল ভোগান্তি অনুভব করা ইন ভিটামিন বি। তো এটাও তো আসলে কোনোভাবে যায় না। তার মানে ল্যাকিংস ইন ভিটামিন বি, তার মানে তার ডায়েটটা ছিল কি? তার ডায়েটটা ছিল যে
ভিটামিন বির অভাব ছিল তার ডায়েটে। এটার অর্থ হার ডায়েট ওয়াজ ল্যাকিং। ল্যাকিং মানে কম থাকা, মানে পিছিয়ে থাকা, কম হওয়া, তখন আমরা ল্যাকিং বলি। তাহলে হার ডায়েট ওয়াজ ল্যাকিং ইন ভিটামিন বি। তার মানে রিপোর্টটা বলতেছে, রিভিউটা বলতেছে যে রুগীর খাবার যে হ্যাবিটটা সেটা দেখাচ্ছে যে তার ডায়েটে ভিটামিন বির ল্যাকিং ছিল। নাম্বারটা দেখো, দ্য বাস ইজ দ্য ড্যাশ এক্সপেন্সিভ ওয়ে টু গেট অ্যারাউন্ড। গেট অ্যারাউন্ড মানে হচ্ছে টু গেট অ্যারাউন্ড, বোঝার চেষ্টা করো। গেট অ্যারাউন্ড মানে হচ্ছে বাসে চড়া, বাস থেকে নামা, মানে বাস দিয়ে যাতায়াত করাকে গেট অ্যারাউন্ড আমরা বলে থাকি। এখন দ্য বাস ইজ দ্য ড্যাশ এক্সপেন্সিভ, কেমন এক্সপেন্সিভ ছিল? আমরা বলতে পারি ভেরি এক্সপেন্সিভ, তাই না? কিন্তু অপশন থেকে আমাকে দেখতে হবে যেখানে আমরা কোনটা ব্যবহার করবো। লেস মানে কম এক্সপেন্সিভ, লেজারও মানে কম, মোর মানে বেশি এক্সপেন্সিভ ছিল, আর লিস্ট মানে হচ্ছে এটাও মানেও যে খুবই কম এক্সপেন্সিভ ছিল। এখন আমরা কোনটা ব্যবহার করব? এখানে খেয়াল করো যেখানে কিন্তু দি আছে, দি যদি থাকে এরপরে ডিগ্রি অনুসারে সেটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি হয়। সুপারলেটিভ ডিগ্রি কোনগুলা? যেমন ধরো আমি যদি বলি ব্রাইট, ব্রাইট এটা হলো পজিটিভ ডিগ্রি, তারপরে ব্রাইটার, ব্রাইটার, আর একটা হলো ব্রাইটেস্ট, ব্রাইটেস্ট। এই যে ইয়ার যোগ করে কম্পারেটিভ হয়, ইএসটি যোগ করলে সেটা সুপারলেটিভ হয়। একইভাবে লেস, লেস্ট, এই লেস হলো কম্পারেটিভ ডিগ্রি আর লেস্ট হলো সুপারলেটিভ ডিগ্রি। আর মোরের জায়গায় যদি মোস্ট থাকতো, মোস্ট, মোর হলো কম্পারেটিভ আর মোস্ট হলো সুপারলেটিভ। এখন দি যদি বসে, ডির পরে যদি কখনো ডিগ্রি লাগে তাহলে কিন্তু সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা লাগে, অর্থাৎ ইএসটি যুক্ত শব্দগুলো থাকে বা সর্বোচ্চ লেভেলের যে শব্দগুলো থাকে সেগুলো বসাইতে হয়। সো তারপরে আমরা এখানে লেস দিতে পারবো না, এখানে লেজার দিতে পারবো না, লেজার মানে তো কম্পারেটিভ ডিগ্রি, মোর দিতে পারবো না, তাহলে একটাই বাকি থাকে, সেটা হলো লিস্ট হবে। তাহলে দ্য বাস ইজ দ্য লিস্ট এক্সপেন্সিভ ওয়ে টু গেট অ্যারাউন্ড, অর্থাৎ এখানে বোঝাচ্ছে বাস হবে যে সবচেয়ে এক্সপেন্সিভ কোনো একটা জায়গায় যাওয়ার জন্য। এই বাক্যে দেখো টু ডিফ্রস্ট দিস ফ্রিজ, তারপরে আছে টেক্স এজেস। এখানে ভার্ব কোনটা বলো তো? ভার্ব কিন্তু এই যে টেক, টেকের সাথে এর যোগ হয়েছে টেক্স। তাহলে আমরা জানি ভার্বের পূর্বে যে অংশটা থাকে সেটাই হয় তার সাবজেক্ট। যেমন আমি যদি বলি আই লাভ ইউ, এরকম যদি থাকে, এখন এখানে লাভটা হলো ভার্ব, তাহলে আইটা হলো এখানে সাবজেক্ট। সো ভার্বের পূর্বে যে অংশটুকু থাকে সেটুকু সাধারণত কী থাকে? সাবজেক্ট থাকে। সো টু ডিফ্রস্ট দিস ফ্রিজ, এটুকু হবে সাবজেক্ট। এখন এখানে একটা জিনিস তোমাদের বুঝতে হবে, সেটা হলো যে এটার মিনিংটা কী। এটার মিনিংটা যদি তুমি বোঝো, টু ডিফ্রস্ট, ফ্রস্ট মানে বরফ জমে যাওয়া, ডিফ্রস্ট মানে বরফ সারানো, তাহলে বরফ সারানো, দিস ফ্রিজ, এই ফ্রিজটা, টেক্স এজেস, এজেস মানে কি? এখানে এজেস মানে বয়স বোঝায় নাই, বলছে অনেক সময় লাগে, তার মানে এই ফ্রিজের বরফ গলতে অনেক বেশি সময় লাগে, এরকম কিছু বোঝানো হয়েছে। সো এই ফ্রিজটা মূলত সাবজেক্ট, এবং ফ্রিজের আগ পর্যন্ত যা আছে এটাও কিন্তু সাবজেক্টের অংশ হবে। তাহলে এখানে আমরা এটা হবে রাইট অ্যান্সার, টু ডিফ্রস্ট দিস। এখানে আবার দি লেখছে, দেখছো? দি কিন্তু হবে না, এটা হবে দিস। আর 24 নম্বরে দেখো ওনারা অ্যান্সারে কিন্তু খ নাম্বার অ্যান্সার করছে যে টু ডিফ্রস্ট। তো টু ডিফ্রস্ট, শুধু টু ডিফ্রস্ট দিলে কি অ্যান্সারটা মিলবে? ধরো টু ডিফ্রস্ট টেক্স এজেস, তাহলে কি হবে? তো তুমি কোনো একটা পার্ট যদি এখানে ছেড়ে দাও যে শুধু টু ডিফ্রস্ট দিলে, তাহলে টু ডিফ্রস্ট টেক্স এজেস, তাহলে কি মিললো? ফ্রিজের কথাই আসলো না এখানে, তাহলে কি মিলবে সেটা? আবার তুমি যদি শুধু ফ্রিজ রাখো, ফ্রিজ টেক্স এজেস, ফ্রিজ অনেক সময় লাগে, তাহলে কি কোনো অর্থ প্রকাশ করবে? না। সুতরাং পূর্ণ সাবজেক্ট হবে টু ডিফ্রস্ট দিস ফ্রিজ, পুরোটা হবে সাবজেক্ট। তবে এখানে অ্যান্সারে কিন্তু দিস ছিল, এটা হবে দিস, এবং এটা হবে রাইট অ্যান্সার। আর এখানে অ্যান্সারে যেটা দেওয়া আছে এটা আমরা সঠিক হিসেবে ধরে নিতে পারছি না। উই মাস্ট বাই দিস টিকিট নেক্সট উইক। নেক্সট উইক মানে হচ্ছে সময়কে বোঝাচ্ছে, তাই না? তো দেখো যখন বাক্য শেষে ইয়েস্টারডে, লং, নেক্সট ডে, প্রিভিয়াস ডে, প্রিভিয়াস উইক, এরকম শব্দগুলো যদি থাকে সেগুলোকে অ্যাডভার্ব অফ টাইম বলে। অ্যাডভার্ব অফ কী বলে? টাইম বলে। অর্থাৎ অ্যাডভার্ব অফ টাইম হয়, অ্যাডভার্ব অফ ম্যানার হয়, অ্যাডভার্ব অফ অ্যাকশন হয়। বাক্য শেষে যখন কোনো সময় নির্দেশ করে সেগুলো সাধারণত অ্যাডভার্ব হয়, সহজভাবে মনে রাখো। সুতরাং এখানে রাইট অ্যান্সার হবে অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এরপরে দেখো 26 নম্বর কোশ্চেনটা করছে, হোয়াট ইজ অল দিস নয়েজ, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ। এখানে আন্ডারলাইন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, মানে ওয়ালটা কোন পার্টস অফ স্পিচ এটা তোমাকে বলতে হবে। এখন দেখো ওয়াল যদি সাবজেক্ট হিসাবে থাকে, বাক্যের একটা বাক্যে ওয়াল যদি সাবজেক্ট হিসাবে থাকে, আমি তোমাকে বোঝাচ্ছি। যেমন আমি বললাম ওয়াল ইজ ওয়েল, ওয়াল ইজ ওয়েল, এটা আমরা যে দেখছি না, 3 Idiots মুভি দেখছি না, ওটাতে কিন্তু একটা গানই আছে, ওয়াল ইজ ওয়েল, ওয়াল ইজ ওয়েল। ওয়াল ইজ ওয়েল মানে সব কিছুই ভালো, এরকম। বা ওয়াল আরও হতে পারে, কিন্তু ওয়াল আর ওয়েল, এখানে মানে ওয়াল আর ওয়েল মানে এখানে ব্যক্তি বোঝাইছে যে সকল ব্যক্তি ভালো আছে, আর ওয়াল ইজ ওয়েল মানে সব কিছু ভালো আছে, দুটোই সঠিক বাক্য।
বা ওয়াল ওয়াল আর বিজি, আমি যদি এভাবে দিই যে সবাই বিজি ছিল, তো এই যে এটা কিন্তু সাবজেক্ট হিসাবে বসছে, তাই না? তো এই যে সাবজেক্ট ওয়াল বলতে এখানে কে কে ছিল? রহিম, করিম, কুদ্দুস, জরিনা, সকিনা, অনেকেই ছিল, তারা ব্যস্ত ছিল, তাদের পরিবর্তে আমি ওয়াল ব্যবহার করছি। সো এই ক্ষেত্রে ওয়ালটা হবে প্রোনাউন, কিন্তু এইখানে ওয়ালটা কিন্তু ওইভাবে বসে নাই, ব্যাকেট সাবজেক্ট হিসাবে বসে নাই। সো এটাকে আমরা প্রোনাউন বলতে পারবো না। এখন ওয়ালটা তাহলে কী হিসাবে বসলো? ওয়াল নয়েজ। দেখো ওয়ালটা কিন্তু ওয়াল নয়েজ, আমরা বলি না ওয়াল বুক, সবগুলা বই, ওয়াল বুকস এভাবে বলতে পারি। ওয়াল নয়েস, তাই না? ওয়াল পেন, ওয়াল মানে ওয়াল পারসন, ওয়াল ম্যান, এরকম আমরা বলি না? তাহলে এই ওয়াল দিয়ে নয়েসকে কিন্তু মডিফাই করা হইতেছে, মানে কতজন, কতটি, তো সবগুলাই সব কয়টি, এরকমভাবে ওয়াল যদি এরকম দেখো যে নাউনের পূর্বে বসে, তখন সেটা মডিফাই করে, নাউনকে মডিফাই করে। আর তোমরা জানো কি না, নাউনকে যারা মডিফাই করে বা নাউনের পূর্বে যারা বসে, সেগুলো হচ্ছে সাধারণত অ্যাডজেক্টিভ হিসাবে বসে। বা ওয়াল বলো, সাম বলো, মেনি বলো, এরকম শব্দগুলো যদি থাকে, যেমন সাম বুকস, তাই না? তারপর হচ্ছে মেনি বুকস, তারপর হচ্ছে এ বুক, এরকম যদি থাকে সেগুলোকে ডিটারমিনারও বলে। সেগুলোকে কী বলে? ডিটারমিনারও বলে। আমরা ওয়াল বুক না বলে এ বুক বলতে পারতাম। এ বুকটা তাহলে কি একটা ডিটারমিনার? ডিটারমিনার মানে একটা না দুইটা, এইগুলো না ওইগুলো, এরকমভাবে বোঝায়। তারপরে আমরা সাম বুক বলতে পারতাম, সাম বুক, কিছু বই। তাহলে যে দেখো এগুলো কিন্তু নাউনের পূর্বে বসে ডিটারমিনার হিসেবে বসতেছে। আর তোমরা জানো কি না, সব ডিটারমিনারই কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট হয়। সো এখানে আমরা অ্যাডজেক্টিভটাকে রাইট অ্যান্সার দিব। যদিও তোমাদের এখানে আছে দিস হাউস ইজ বিল্ডিং, দ্য প্যাসিভ ফর্ম ইজ। দেখো এটা কিন্তু মানে ঝামেলাপূর্ণ একটা বাক্য। আমরা প্যাসিভ ভয়েস করি কীভাবে? যেমন আইট রাইস, আই ইট রাইস, এভাবে আমরা লিখি না? এরপরে আমরা লাস্টের ওয়ার্ডটাকে সামনে নিয়ে আসি, রাইস, তারপরে সাহায্যকারী ভার্ব ইজ ইটেন বাই মি, এভাবে করি না? কিন্তু এটাকে তুমি দিস হাউস ইজ বিল্ডিং, মানে এটাকে তুমি এই বিল্ডিং মানে কিন্তু যে এই বাড়িটা হচ্ছে একটা বিল্ডিং, তাই না? এই বিল্ডিং বোঝায় না, এই বিল্ডিং এখানে ভার্ব হিসাবে বসছে। কী হিসাবে বসছে? এই বিল্ড মানে নির্মাণ করা, মানে এই বাড়িটা নির্মাণ করা হচ্ছে, এরকম অর্থ হয়েছে। তুমি যদি বলো দিস হাউস ইজ বিল্ডিং, তার মানে এটা দালান, ওইভাবে দেয় নাই তারা দিছে দিস হাউস ইজ বিল্ডিং, দ্যাট মিনস এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যে এই বাড়িটা নির্মাণ হচ্ছে। এখন এরকম যদি ভার্ব থাকে, হ্যাঁ, যদি ভার্ব দিয়ে লাস্টে যদি ভার্ব থাকে, এটা তার অবজেক্ট না। এই যে যেমন রাইস একটা অবজেক্ট ছিল, সেটা সাবজেক্ট করছো, তো এটা যদি ভার্ব হয়, লাস্টে যদি ভার্ব হয়, তাহলে তুমি বিল্ডিং সামনে নিয়ে এসে যদি করো যে বিল্ডিং ইজ, এরকমভাবে যদি করো, তাহলে কিন্তু ভয়েস চেঞ্জটা হবে না। তাহলে এটার ভয়েস চেঞ্জ তুমি করবা কীভাবে? এটার ভয়েস চেঞ্জ একটু ডিফারেন্ট ওয়েতে করতে হবে। সেটা হলো অর্থ মিলতেছে এরকম একটা ভয়েস চেঞ্জ আমরা এখানে নিব। এ হাউস ইজ বিং কেন আসবে? এটা তো কোন টেন্স? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো যে এম ইজ আর থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বিং বসে, বিইআইএনজি, বিং, বাট এই বিং বসে না, সুতরাং এটা হবে না। তারপর দেখো দ্য ম্যানশন কই পাইলো? এখানে পুরো বাক্যে কোথাও মেনশন দেওয়া নাই। সো এটাও আমরা রাইট অ্যান্সার হিসেবে ধরতে পারবো না। এবার আসো, ইট ইজ দ্য হাউস হুইচ ইজ বিং বিল্ড, এইভাবে কোনদিন প্যাসিভ করে মাঝখানে হুইস আই না? কখনো প্যাসিভ করছি আমরা? না। প্যাসিভ করতে গেলে কখনোই মাঝখানে হুইস আসবে না, কখনোই আসে না। সো এটাও হবে না। তাহলে বাকি থাকে একটা, সেটা হলো দ্য হাউস ইজ বিং। দেখো আমি বলছিলাম যে কন্টিনিউয়াস টেন্সের আমরা এক্সট্রা যে সাহায্যকারী ভার্ব ব্যবহার করি, তখন বিং আসে, এবং মূল ভার্বের এই যে বিল্ড দেখো, বিল্ড মূলত ছিল বিইউআইএলডি, বিল্ড, এটার পাস্ট পার্টিসিপল হলো বিল্ড। সো সব দৃষ্টিকোণে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে বলো তো? দ্য হাউস ইজ বিং বিল্ড, এটা হবে আমাদের রাইট অ্যান্সার। দেখো 28 নম্বর বলছে নাইদার জেন নর হ্যাভ বিন টু দ্য অপেরা। তার মানে তোমাদের কিন্তু নাইদার নর, আইদার অর, এগুলোর ব্যবহার সম্পর্কে ভালো জানতে হবে। এখানে বলছে নাইদার জেন মানে ধরো করিম, কঠিন নাম দিছে, যে নাইদার করিম নর এবং অন্য কেউ, সেটা কি? হিম, হি, আই, মি। কিন্তু দেখো এখানে দেখো হির পরে তুমি যদি এখানে হি ব্যবহার করো, তাহলে কি হির পরে হ্যাভ হবো? ওই যে হ্যাভ আছে কিন্তু, সো হির পরে কখনো হ্যাভ হয় না, এটা কাটা দিতে হবে। তারপর তুমি যদি হিম দাও, হিম হ্যাভ, নাইদার জেন নর হিম হ্যাভ, এটা কি হবে? না। এখানে সাবজেক্ট আনতে হবে রে বাবা। তাহলে সাবজেক্ট যদি আনো, তাহলে মি কি সাবজেক্ট হিসেবে বসে? আই লাভ ইউ বসে, বাট মি লাভ ইউ কি বসে না? এখানে একটা সাবজেক্ট আনতে হবে, জেন এবং কোনো একজন ব্যক্তি। সো এখানে হি পরে হ্যাভ বসে না, আইর পরে হ্যাভ বসে, তাহলে নিঃসন্দেহে এখানে আই হবে। তার আগে জেনে রাখো, নাইদার নর আইদার ওয়ার দিয়ে যদি কোনো বাক্য থাকে, তাহলে নর বা ওয়ারের পর যে সাবজেক্ট থাকে, নর বা ওয়ারের পর, যেমন নরের পর এখানে কি হবে? আই হবে, এবং ওই অনুসারে কিন্তু আমাদের ভার্ব বসান লাগে। আই আছে, সুতরাং এই যে এখানে তারা কি ব্যবহার করছে? হ্যাভ ব্যবহার করছে। এটাও তোমরা একই সাথে শিখে রাখো। বলছে নেলসন ইজ এ ব্রিটিশ ওয়ারশিপ পুট অ্যান আর্টিকেল ইন দ্য গ্যাপ। আচ্ছা, পুট অ্যান আর্টিকেল যে বললো ওনারা, এখানে তো
গ্যাপ থাকার কথা একটা, অর্থাৎ একটা শূন্যস্থান থাকার কথা ছিল। এখানে আমার মনে হয় এই শুরুতে একটা শূন্যস্থান ছিল, ড্যাশ নেলসন ইজ এ ব্রিটিশ ওয়ারশিপ, শুরুতে একটা শূন্যস্থান ছিল, এবং সেই শূন্যস্থানে আর্টিকেল হিসেবে আমরা কী বসাবো? এখানে একটা জিনিস খেয়াল করো যে নেলসন ইজ এ ব্রিটিশ ওয়ারশিপ। নেলসন একটা প্রপার নাউন। প্রপার নাউন কোনগুলো? যেগুলো ডাইরেক্ট নাম বোঝায়, রহিম, করিম, যমুনা, বাংলাদেশ, ঢাকা, এগুলো প্রপার নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসে না। তবে যদি স্পেশাল কোনো মানে প্রপার নাউন হয়, যেমন দ্য টাইটানিক, দেখো এটা কিন্তু একটা জাহাজের কথা বলতেছে, দ্য টাইটানিক, দ্য কুইন মেরি, তাহলে এখানে দ্য নেলসন ওইরকম একটা স্পেশাল একটা জাহাজ। এটা কী ধরনের জাহাজ? ব্রিটিশ জাহাজ। এবং ব্রিটিশ জাহাজ তো বুঝলাম, এই জাহাজটা কী করে? ওয়ারশিপ। ওয়ারশিপ বলা হয়, ওয়ার বোঝো? যুদ্ধ করা। ওয়ার মানে কি? যুদ্ধ। নো ওয়ার, যুদ্ধ চাই না আমরা। ওয়ারশিপ মানে কি? যে শিপগুলো দিয়ে যুদ্ধ করা হয়, নেভিরা মূলত যুদ্ধ করে এই শিপগুলো দিয়ে। তাহলে নেলসন হলো, এটা অনেক হিস্টোরিক্যাল একটা জাহাজ, যেমনটা টাইটানিক একটা হিস্টোরিক্যাল জাহাজ, তারপর হচ্ছে দ্য কুইন মেরি একটা হিস্টোরিক্যাল জাহাজ। এরকম হিস্টোরিক্যাল কিছু বিষয় থাকে যেগুলোর পূর্বে দি বসাইতে হয়। সুতরাং এটা আমরা কী বসাবো বলো তো? দি বসাবো। এবং 29 নাম্বার দেখি তো ওনারা কী অ্যান্সার দিয়েছে, খ নাম্বার অ্যান্সার দিয়েছে, এখানে আসলেই দি হবে। 30 নাম্বার দেখো, হুইচ ওয়ান ইজ কারেক্ট, কোনটা কারেক্ট? এখানে বলছে দ্য শিপ ওয়াজ ড্রাউন্ড। এই ড্রাউন্ড মানে হলো কোনো ব্যক্তি বা প্রাণী যখন ডুবে যায় তখন ড্রাউন বলি। হ্যাঁ, যখন ধরো তুমি সাঁতার কাটতে গিয়া বা পানিতে নেমে ডুবে গেছো, তখন ড্রাউন ব্যবহার হয়। কিন্তু জাহাজ ডুবে তখন ড্রাউন ব্যবহার করা যায় না, তখন আমরা ব্যবহার করব সিঙ্ক। কী ব্যবহার করব? সিঙ্ক, মানে ডুবে যাওয়া। জাহাজ বা নৌকার ক্ষেত্রে, ডুবে যাওয়ার ক্ষেত্রে আমরা সিঙ্ক ব্যবহার করব। বাট আমরা মানুষ যখন ডুবে যাই তখন কিন্তু সিঙ্ক ব্যবহার করব না, তাহলে এটা রাইট অ্যান্সার হবে না। দ্য শিপ সাঙ্ক ইন দ্য ওশান, এই বাক্যটা কিন্তু ঠিক আছে। কিভাবে? মূলত ব্রিটিশ নিয়ম অনুসারে এখানে এই সাংটা ঠিক নাই, এখানে স্যাঙ্ক হওয়ার কথা, পাস্ট টেন্স। দ্য শিপ স্যাঙ্ক ইন দ্য ওশান মানে শিপটা ডুবে গিয়েছিল সাগরে, সাগরে ডুবে গিয়েছিল। কিন্তু আমেরিকান ইংলিশে, ব্রিটিশ ইংলিশ অনুসারে এখানে স্যাঙ্ক হওয়ার কথা, পাস্ট ফর্ম, আর ব্রিটিশ ইংলিশ অনুসারে সাঙ্ক হলো পাস্ট পার্টিসিপল এখানে। সো কখনো ওই ভার্বের সাবজেক্টের পর পাস্ট পার্টিসিপল ডিরেক্ট বসে না, সো ওই হিসাবে এটা হয় না। আবার আমেরিকান ইংলিশ অনুসারে এটা ঠিক আছে। কারণ আমেরিকান ইংলিশ অনুসারে ঠিক আছে কেন? কারণ আমেরিকান ইংলিশ অনুসারে সাঙ্ক এটা পাস্টও হয়, আবার এটা পাস্ট পার্টিসিপলও হয়। কাজে এটা একটা দৃষ্টিকোণ থেকে ঠিক আছে, আর একটা দৃষ্টিকোণ থেকে এটা ঠিক নাই। দ্য শিপ গোস আন্ডার দ্য ওশান, না এটা না, এটা সিঙ্ক নিয়ে কথা হচ্ছে মূলত। গোস মানে যাওয়া, আন্ডার দ্য ওশান ওশানের নিচে চলে গেল, এটা না, মূলত ডুবছে কিনা এটা বুঝাইতেছে। আবার আরেকটা দেখো, দ্য শিপ ওয়াজ সাঙ্ক ইন দ্য ওশান, এইটা দেখো, এটা কিন্তু সব কিছুই মানে আমাদের কিন্তু ফুলফিল করতেছে যে দ্য শিপ, এটা হলো মূলত প্যাসিভ ভয়েস। দ্য শিপ ওয়াজ সাঙ্ক ইন দ্য ওশান, এখানে দেখো পাস্ট, এখানে পাস্ট পার্টিসিপল ব্যবহার করছে তারা, মূল ভার্বের এখানে ওয়াজ ব্যবহার করছে তারা, এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করছে। তো এখন প্রশ্ন হলো যে দ্য শিপ স্যাঙ্ক, এটাও আপনি ঠিক বলতেছেন, আবার দ্য শিপ ওয়াজ সাঙ্ক এটাও আপনি ঠিক বলতেছেন, তাহলে এটা কেমন কথা হইলো? হ্যাঁ, দুটোই ঠিক। যখন জাহাজ নিজে থেকে ডুবে যায়, মানে নিজে একটা গন্ডগোল হয়েছে, কোনো একটা ঝামেলা হয়েছে, নিজে থেকে ডুবে গেল, তখন আমরা এই অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করি। অ্যাক্টিভ ভয়েস যেমন যে আই ইট রাইস, আমরা নিজে থেকে কাজটা যখন করি, যে আমি ভাত খাই। আর প্যাসিভ ভয়েস কোনটা? রাইস ইজ ইটেন বাই মি, মানে আমার ভাত খাওয়া হয়, এই টাইপের। তো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট সরাসরি কাজ করে, আর প্যাসিভ ভয়েসে যেমন রাইস সরাসরি কাজ করে না, কাজ করে মূলত অবজেক্টে। তো দ্য শিপ স্যাঙ্ক, এটা হলো সাবজেক্ট সরাসরি কাজ করতেছে, যে জাহাজটা ডুবে যেতেছে, ডুবে গেল, জাহাজ নিজে নিজে ডুবে যেতেছে, তখন আমরা এটা ব্যবহার করি। আর দ্য শিপ ওয়াজ সাঙ্ক, এটা হলো প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস মানে শিপটা আসলে ডুবে যেতে চায় নাই, কোনো কারণে বাইরের কোনো ঢেউ, বাইরের কোনো বরফ, বাইরের কোনো বাধা পেয়ে ডুবে গেছে, তখন আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করি। সো এখন আসো আমরা অল্প কথায় অ্যান্সারটা শেষ করি, যে এটা তাহলে আমরা রাইট অ্যান্সার কী ব্যবহার করবো স্যার। এখন প্রশ্ন হলো যে আমরা তাহলে রাইট অ্যান্সার হিসেবে কোনটাকে ধরবো। দেখি 30 নাম্বার ওনারা বলছে খ নাম্বার রাইট অ্যান্সার। সো এখানে খ নাম্বারটা তুমি দাগাইতে পারো, খ নাম্বারটা দ্য শিপ সাঙ্ক ইন দ্য ওশান। আবার দ্য শিপ ওয়াজ সাঙ্ক ইন দ্য ওশান, এটাও রাইট অ্যান্সার, তুমি দুটোর যে কোনো একটা দাগাইতে পারো, যেহেতু নেগেটিভ মার্ক নাই, কাজেই তুমি মানে নিঃসন্দেহে তুমি দাগাইতে পারো। 31 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখি। 31 নম্বর কোশ্চেনে বলছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাপেক্স। অ্যান্টোনিম মানে কিন্তু বিপরীত। অ্যাপেক্স মানে বুঝো, অ্যাপেক্স মানে কিন্তু অ্যাপেক্স জুতা না, এই অ্যাপেক্স মানে হচ্ছে একদম শীর্ষ লেভেলে, হ্যাঁ, টপ লেভেলে। এভাবে মনে রাখবা, অ্যাপেক্স জুতার দাম সবচেয়ে বেশি, বাকি যত মার্কেটে জুতা আছে তার ভিতরে সবচেয়ে বেশি দাম কোনটা? আর অ্যাপেক্সের। ওইভাবে তুমি মনে রাখবা যে অ্যাপেক্স মানে হচ্ছে সর্বোচ্চ উপরে, সর্বোচ্চ শিখরে, তখন আমরা অ্যাপেক্স বলে। তাহলে আমাদের অ্যান্টোনিম ব্যবহার করতে বলছে, টপ মানে উপরে, শিখরে, পিক আওয়ার বলি না আমরা, একদম যেটা মানে চরম উপর দিকে যেটা থাকে,
যেমন পিক আওয়ারে রাস্তায় কিন্তু চরমভাবে যানবাহন থাকে। পিক আওয়ারে আমরা দেখি না, বলে যে এটা পিক আওয়ার বা পিক টাইম, যে কোন একটা প্লেয়ার সবচেয়ে ভালো খেলতেছে, চরম ভালো খেলতেছে, তখন বলে পিক আওয়ার, তার জন্য পিক আওয়ার এটা। তো প্যানিকেলও মানে শীর্ষ বা সর্বোচ্চ উপরে। সো আমাদের অ্যান্টোনিম কোনটা থেকে? বেস মানে কি আমরা বলি না যে একটা বিল্ডিংয়ের বেসমেন্ট থাকে, আবার একটা বিল্ডিংয়ের টপ ফ্লোর থাকে। তো বেস মানে বেসিক, বেস মানে নিম্ন, একদম নিচে যেটা থাকে সেটাকে বেস বলে। সো অ্যাপেক্সের বিপরীত হবে বেস, এটা হবে রাইট অ্যান্সার। এরপরে 32 নাম্বারটা তোমরা যদি একটু খেয়াল করো, 32 নাম্বারটা কী বলছে দেখো তো, দ্য ওয়ার্ড ইকোলজিক্যাল রিলেটেড টু, এটা কিন্তু একদম বিসিএস এর কোশ্চেন, হ্যাঁ, ভালোভাবে মানে মনে রাখো। ইকোলজিক্যাল মানে ইকোলজি মানে হচ্ছে পরিবেশ সংক্রান্ত একটা বিষয়, তাই না? তো এটা আমরা তাহলে রিলেটেড টু কী হবে? এনভায়রনমেন্ট হবে। 33 নম্বর দেখো, হুইচ স্পেলিং ইজ কারেক্ট, কোনটা সঠিক? এখানে লেইং, এই যে ইটা দিয়ে মানে ঝামেলা করছে, এটা হয় নাই। লাইনিং, এই যে ইটা দিয়ে, এখানে হবে না এক্সট্রা। লেইং এই ধরনের কোনো শব্দ নাই, এটা যে লেইং হবে, এটা হবে রাইট অ্যান্সার। হ্যান্ডি মানে যারা তোমরা যদি ক্রিকেট খেলা দেখো দেখবে বলো হি ইজ ভেরি হ্যান্ডি ক্রিকেটার, এরকমভাবে বলে থাকে। হ্যান্ডি মানে ইউজফুল, মানে যাকে যে কোনো সময় যে কোনো জায়গায় ইউজ করা যায়, তখন আমরা হ্যান্ডি ব্যবহার করি। সিনোনিম ব্যবহার করতে বলছে, সো হ্যান্ডির সিনোনিম হবে ইউজফুল। এবার 35 নম্বর দেখো, হুইচ ওয়ান ইজ এ সিঙ্গুলার নাম্বার, কোনটা সিঙ্গুলার? এই যে মাউস থেকে মিস, এটা হলো প্লুরাল। ইঁদুরগুলো, লাউস লিস, এখানে কিন্তু উকুনগুলো। ইরাটা, দেখো যে সমস্ত শব্দের আগে টা থাকে, এ থাকে যে সমস্ত শব্দের আগে, ওটার পরিবর্তে ইউএম হয়। যেমন এটাই যদি লেখো ইরাটাম, এই যে ইরাটাম, তখন ওটা হয়তো সিঙ্গুলার। ইউএম থাকলে হয় সিঙ্গুলার, এ থাকলে হয় প্লুরাল। একইভাবে মিডিয়া, এটা হলো প্লুরাল। আর যদি মিডিয়াম থাকে, মিডিয়াম অর্থাৎ এর পরিবর্তে আম থাকে, তখন সেটা হয় সিঙ্গুলার। সো এটাও কিন্তু এটাও কিন্তু প্লুরাল, তাহলে এটাও রাইট অ্যান্সার হবে না। এই যে ফিনোমেনন, এটা হবে সিঙ্গুলার। আর ফিনোমেনন ও এন যদি থাকে, এর পরিবর্তে এ ব্যবহার করা যায়, মানে তুমি যদি প্লুরাল করতে চাও এটাকে, তাহলে হবে ফিনোমেনা হবে তখন। ওএন থাকলে আমরা প্লুরালে এ ব্যবহার করি, এটা একটু মনে রাখার চেষ্টা করবা। তারপরে এ থাকলে তার পরিবর্তে যদি ইউএম থাকে তার পরিবর্তে আমরা প্লুরালে এ ব্যবহার করি। আর লাউস লিস, মাউস মিস, এগুলো একটু দেখে রেখো। সো আমরা ফাইনালি এটা রাইট অ্যান্সার হবে, এই ফিনোমেনন হচ্ছে সিঙ্গুলার। দ্য নেগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ইট অলওয়েজ পিওর্স হোয়েন ইট রেইনস। পিওর্স মানে এটা সবসময় ঘটে। পিওর্স মানে পড়া কোনো জিনিস এক জায়গা থেকে, যেমন এক বোতল থেকে আরেক বোতলে পানি ঢালা, এই টাইপের আর কি। ইটস অলওয়েজ পিওর্স, ফুটা হয়ে পানি ঝরা আর কি। ইট অলওয়েজ পিওর্স হোয়েন ইট রেইনস। এখন এটাকে কী করতে হবে? এটাকে নেগেটিভ করতে হবে। নেগেটিভ কীভাবে করবো? নেগেটিভ কিন্তু অর্থের পরিবর্তন করা যাবে না। যেমন অলওয়েজ থাকলে আমরা কী ব্যবহার করবো? আমরা নেভার ব্যবহার করবো, নেভার। আবার এটাকে যেমন তুমি যেমন অলওয়েজের পরিবর্তে নেভার ব্যবহার করতেছো, আবার পজিটিভ ওয়ার্ডটাকে তোমার নেগেটিভ করে দিতে হবে। অর্থাৎ যেটা তুমি শুধু একদিকে মানে বিপরীত করলে হবে না, আবার ডাবল বিপরীত করতে হবে। যেমন আমি যদি বলি যে আই অ্যাম গুড স্টুডেন্ট, আমি বললাম আই অ্যাম এ গুড স্টুডেন্ট, খেয়াল করো স্টুডেন্ট। এখন খেয়াল করো, তুমি যদি আই অ্যাম এ গুড স্টুডেন্ট এটাকে নেগেটিভ করো, তাহলে আই অ্যাম নট আনো, বাইরে থেকে কি আনলা? তুমি নট আনলা, আই অ্যাম নট। এবং তুমি একটা জায়গায় পরিবর্তন আনলে হবে না, তাহলে পজিটিভ ওয়ার্ডকে নেগেটিভ করতে হবে। তাহলে আই এম নট এ ব্যাড স্টুডেন্ট, আই এম নট এ ব্যাড স্টুডেন্ট। তার মানে আমাদেরকে দুই জায়গায় পরিবর্তন করতে হচ্ছে। একটা হচ্ছে নেগেটিভ, একটা জায়গায় নেগেটিভ করতে হচ্ছে আমার এক্সট্রা, এবং মূল ওয়ার্ডটাকে চেঞ্জ করে দিতে হচ্ছে। অর্থ যদি তুমি সেম রাখতে চাও, তাহলে অলওয়েজের বিপরীত তুমি নেগেটিভ আনছো নেইবার, সো তোমার আরও একটা মূল জায়গায় চেঞ্জ আনতে হবে। তাহলে এখন দেখো তো অপশনগুলোর ভিতরে এখানে দেখো ইট নেভার ব্যবহার করছে না, এই যে নেভার, ইট নেভার পিওর্স হোয়েন ইট ডাজ নট রেইন। খেয়াল করো এখানে আসলে হোয়েন ইট রেইনস আর হোয়েন ইট ডাজ নট রেইন। তাহলে এইখানে অলওয়েজের পরিবর্তে তারা নেভার ব্যবহার করছে। আর এখানে দেখো তারা ইট রেইনসের পরিবর্তে ইট ডাজ নট রেইন, এখানে বিপরীত করলো। সো এটাই হবে রাইট অ্যান্সার। প্রথমত অলওয়েজের পরিবর্তে নেভার হবে, দ্বিতীয়ত পজিটিভ ভাইবটাকে তোমার নেগেটিভ করে দিতে হবে, ইট ডাজ নট রেইন। সো আজকের ক্লাসটা আশা করতেছি তোমরা বুঝে গেছো। আর তোমরা বিগত সালগুলো ভালোভাবে যদি তোমরা প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের জন্য দেখবা ম্যাক্সিমামই কমন পড়েছে এবং খুব সহজেই তুমি টিকে গেছো পরীক্ষায়। তো ধন্যবাদ সকলকে। যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করবে, এবং তোমাদের যদি আরও ফাস্ট পড়াবো, আর যদি আরও ডিটেলসে ভেঙে পড়াইতে হয় সেটাও আমাকে জানাবে। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।